পশ্চিমবঙ্গ তাদের বিজেপির রাজনীতি করছে, উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে, সীমান্তকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। কারণ একটা রাজ্য প্রধান সরকারের বাইরে, রাষ্ট্রের বাইরে আলাদা কিছু না। এবার অনেকে পার পেয়ে গিয়েছে, কারণ আমরা আসলে পূর্বে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইনি। তাই আগামীতে প্রশাসন বলেন, সিভিল সার্ভিস, পুলিশ কিংবা যে কোনো জায়গায় যে কেউ আগের মতো এই নিজের মেরুদণ্ডকে, ব্যক্তিত্বকে বিকিয়ে দিয়ে আর পার পেয়ে যাবেন না। দয়া করে এখান থেকে বেরিয়ে আসুন। কিন্তু আমরা ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে আমরা কোনো রাষ্ট্র বিরোধী নই, আমরা ভারত বিদ্বেষীও নই, কিন্তু আমরা স্পষ্ট করে এটা বলতে চাই, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশ আগামীতে যদি বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে চায়, শোষণের মানসিকতা দিয়ে বন্ধুত্ব গড়তে চায়, সেই দেশের সাথে বাংলাদেশের কোনোদিন বন্ধুত্ব সম্ভব না। তারা যদি মনে করে যে বন্ধুত্ব করবে সরকারের সাথে, ক্ষমতার সাথে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, জনগণ স্থায়ী, জনগণই রাষ্ট্র। বন্ধুত্ব করলে জনগণের সাথে করতে হবে, রাষ্ট্রের সাথে করতে হবে। আগামীর বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশ যদি চিন্তা করে কোন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে জনগণকে উপেক্ষা করে বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র বানাবে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, ওই সরকার আগামীর বাংলাদেশে কোনোদিন হতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, টিকতে পারবে না, যেই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করবে। এবং এই রাজনীতিতে তারা যে পরিমাণে মুসলিম বিদ্বেষ নিয়ে এসেছে, যে পরিমাণে জ্বালাও পোড়াও করছে, খুন করছে, মানুষকে নির্যাতন করাটাকে বৈধ মনে করছে, এটাকেও তারা যখন বৈধতা দিচ্ছে, আমরা একজন নাগরিক হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের মানবতা বিরোধী যে অপরাধগুলো, এগুলোতেও আমাদের মতামত দেওয়ার মতো সাহসিকতা আমরা দেখাতে পারছি না। সেটা তো পারছিই না, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে যাচ্ছি। 2009-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই বাংলাদেশে যখন নতুন একটা সরকার এসে মানুষ কিছু বুঝে ওঠার আগেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করে, সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে এবং দেশে থাকা বিদেশি এজেন্টদের সদস্যদেরকে ব্যবহার করে দেশের সুসজ্জিত একটি বাহিনীর অফিসারদেরকে হত্যা করার একটি হত্যাযজ্ঞ সফল হয়, তখন থেকেই শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরাচার হয়ে ওঠার যে স্বপ্ন, ক্ষমতায় টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা তার তৈরি হয়। এবং সেই 9-এ মোট 74 জনকে হত্যা করার মধ্য দিয়ে যখন 2013 সাল আসে, সেখানে বিচারিক প্রক্রিয়ার নামে আরেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মঞ্চ যখন সাজানো হয়, আবার আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে কর্নার করার জন্য যখন বিভিন্ন নাটকের মঞ্চায়ন করা হয়, তখন 2013 সালেও যখন বর্তমান প্রাপ্ত তথ্য মতে 67 জন, কিন্তু সেখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন ট্রাকে ট্রাকে যে সংখ্যায় লাশ নিয়ে গণকবর দেওয়া হয়েছে সেটা কয়েকশো ছাড়িয়ে যাবে। এত বড় গণহত্যার পর যখন শেখ হাসিনা পার পেয়ে যায় এবং শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বলে, এতিম সন্তানরা বলে, আলেম ওলামারা বলে, মেইন স্ট্রিম পলিটিক্যাল গুরুত্বপূর্ণ পার্টিরা এটাকে উপেক্ষা করে যায়, তখনই কিন্তু শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা তৈরি হওয়ার ভিত্তিটা রচিত হয়। এবং এরপর 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে সাধারণ নাগরিকরা যখন শুধু প্রতিবাদ জানায়, সেখানে 19 জনকে জীবন দিতে হয়।
এবং সর্বশেষ 24। আমাদের এখন সবচেয়ে বড় আশঙ্কাটা হচ্ছে যেই পলিটিক্যাল আন্ডার টেবিল নেগোসিয়েশনগুলোর কারণে 13 সালের শাপলা গণহত্যা বাংলাদেশের সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে পারেনি, ওই একই আন্ডার টেবিল পলিটিক্যাল নেগোসিয়েশন 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। নামাজ পড়ি, কোনোদিনও মনে হয় নাই যে একটা হিন্দু পরিবারকে হিট করতে হবে। দিস ইজ নট দ্য Islam. Islam is a civilizational values. It accommodate all this stuff. It's many cultures, many religions, and peacefully they exist in the countries of the Islam. So সুতরাং এইভাবে ইসলামকে টেকিং করা হয় না, বরং বিশ্ব কালচারাল হেজুমোনিয়াল পার্টগুলা আমাদের এখানে ব্রাহ্মণ্যবাদের মাধ্যমে বাংলাদেশে তারা কিভাবে এখানে ডমিনেট করবে, কারা কারা তাদের জন্য পাওয়ার থ্রেট হবে, এই মুসলমানদেরকে এক্সিকিউট দমন করার জন্য নানা টেকিং করা হয়। সুতরাং আজকের এই সেমিনার থেকে আমার দাবি, আমাদের এই ফাইটটা এখনো এস্টাবলিশ হয় নাই। এর কারণ আমাদের এই বেঙ্গলি মুসলিম কালচারটা এখনো সোসাইটিতে এস্টাবলিশ হয় নাই, বরং একটা নেম অফ বেঙ্গলি ন্যাশনালিজম, দ্য বেঙ্গলি কালচার আমাদেরকে একটা সাপ্রেস করা হয়েছে। আমার বিশ্বাস এখানকার স্কলাররা এটা ডিফাইন করবেন আমাদের বাঙালি মুসলমানদের কালচারাল যিনি ফাইটটাকে কিভাবে চালু রাখা যায়। শেষ করব, এই যে টক শোতে ইদানিং দেখা যাচ্ছে সুডো আওয়ামী লীগেররা কয়দিন আগেও জেল খাইতে আসছে, আইসা এখন আবার প্রতিদিন নতুন করে বিএনপির ভান্দইরা বাপরে সব ইউনুসের দোষ, এমন ইউনুস আর সমন্বয়করা দুনিয়া শেষ করে ফেলছে 1.5 বছরে, বাংলাদেশে কিচ্ছুই রাখে নাই, সব ফাঁকা করে ফেলছে। এই সুডো আওয়ামী লীগেররা এরা এখন টকশোতে কিভাবে স্পেস পায়, এবং আপনি বক্তব্য খুবই মুখস্থ, যাই হবে ইউনুস সরকার, কয়দিন পর যদি রোগ হয় সেটাও ইউনুস সরকার হবে, এবং যা হবে সমন্বয়করা করেছে। এরা বাংলাদেশের জন্য ডেঞ্জারাস। এদের মূলত এদের মাদার হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে তাদের যে পরিমাণ রেকমেন্ডেশন করে সেভাবেই তারা এখনো মিডিয়াতে চালু রেখে এদের ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত। যে হাউজের কথা বলা হচ্ছে 71 টেলিভিশন, 461 জন আমি শুনেছি কর্মকর্তা আছে, এর মধ্যে 13 জন নাকি বিএনপি পন্থী, 400 যা বাকি যারা আছে সবগুলো আওয়ামী লীগের এক্সিস্টিং সেম পিপল। যে টিভি টেলিভিশনের আপনার কুশীলবরা সবাই জেলখানায় চলে গেছে, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না। মিডিয়াগুলোকে হাউজে দখল, আমরা 3-4 জন মিডিয়ার কর্মীকে দেখলাম জুলাইয়ের পক্ষে সমর্থন করার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এই বাংলাদেশে এক্সিস্টিং ফাইটটা আমার কাছে মনে স্টিল রয়েছে, এটার ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার। এবং গভর্নমেন্ট যদি মনে করে তারা জুলাইকে অক্ষরে অক্ষরে পালন করবে, সাংবাদিকদেরকে আওয়ামী লীগ স্টাইলে রেখে দিয়ে, তাহলে দুঃখজনক আমাদের জন্য, এবং জুলাইয়ের লেজিটিমেসিকে অবশ্যই রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ ভাইকে। আমাদের এখানে অনেক আলোচক উপস্থিত আছেন, আমরা আসলে তাদের বক্তব্য শুনতে পারলে ভালো লাগতো। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের জাহিদ হাসান ভাই আছেন, আলোচনা শুনতে পারলে ভালো লাগতো। বিশেষ করে আমাদের এনসিপির ধর্ম এবং সম্প্রীতি সেলের সম্পাদক হাফেজ তারেক রেজা ভাই, উনি আছেন, ওনার সাপ্লাই নিয়ে অনেক স্মৃতি আছে, বক্তব্য শুনতে পারলে ভালো লাগতো। সময়ের স্বল্পতার কারণে আমরা আসলে ওনাদের আলোচনাগুলো শোনা